আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বার্লিন ভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল আজ 10 ফেব্রুয়ারি 2026 তাদের সর্বশেষ দুর্নীতির ধারণা যে সূচক করাপশন পারসেপশন ইন্ডেক্স বা সংক্ষেপে যাকে সিপিআই বলা যায়, সেই অনুযায়ী বাংলাদেশের দুর্নীতিতে কত স্কোর এবং র্যাঙ্ক সেটা 2025 সালের সেই হিসাবটা আজ প্রকাশ করেছে। বাংলাদেশ এই সূচকে আগের বছরের র্যাঙ্কিং থেকে আরও এক ধাপ নিচে নেমেছে। বিশ্বের 182টি দেশের মধ্যে বাংলাদেশের র্যাঙ্ক এখন 170। নিচের দিক থেকে দেখলে বিশ্বের দুর্নীতির গ্রাফে বিশ্বের 13তম সবচেয়ে দুর্নীতির দেশ হলো বাংলাদেশ। সান্ত্বনা হিসেবে কেউ বলতে পারেন বাংলাদেশের নিচে আরও 12টা দেশ আছে। অবশ্যই আছে, সেটা অস্বীকার করা যায় না। সুতরাং সেই আনন্দ নিয়ে যারা থাকবার তারা থাকতেই পারেন। 24-এর বিপ্লব বা গণ অভ্যুত্থানের কুশীলব যারা ছিলেন তারা হাসিনা সরকারের দুর্নীতি নিয়ে অনেক কথা বলেছিলেন। গল্পের গরু গাছে তুলে বাংলাদেশের অর্থনীতির বিশাল বোদ্ধা অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছিলেন, শেখ হাসিনা ছিলেন দুর্নীতির সবচেয়ে বড় কারবারি। তিনি $236 বিলিয়ন সম্পদ তার শাসনকালে বিদেশে পাচার করেছেন। বিপ্লব পরবর্তী সরকার শপথ নিয়েছিল হাসিনার সেই বিপুল সম্পদ দেশে ফিরিয়ে আনা হবে এবং গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দেয়া হবে। সেই অর্থের একটা টাকাও দেশে ফিরে তো আসেইনি, বরং ডক্টর ইউনূস দেবপ্রিয় ভট্টাচার্যদের আর সে কথা মনেই নেই যে কি অভিযোগ তারা করেছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে আর্থিক বিষয়ে। দেশের মানুষ হাসিনার পাচার করা টাকার খোঁজ পাননি, তবে দেখেছেন কিভাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার নিজের কর ফাঁকির 660 কোটি টাকা আদালতের সঙ্গে ষড়যন্ত্র করে মেরে দিয়েছেন। কিভাবে বিপ্লবের কুশীলব সার্জি সালাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এরা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। কটা নাম আর করব, সব নামের পেছনেই প্রচুর দুর্গন্ধ। যে কথা বলছিলাম, দুর্নীতি বাংলাদেশে একটা বড় ব্যামো। মোহাম্মদ ইউনূসের আমলে দেশ দুর্নীতির যে সূচক সেই সূচকে আরও নিচে নেমেছে। এটা বড় দুঃখের কথা। ভাবা গিয়েছিল ইউনূসের মতো পণ্ডিত অর্থনীতিবিদ তিনি দুর্নীতি কমাবেন, তো দুর্নীতি কমেনি তো বটেই, আরও বেড়েছে। অন্তত ওই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের খবরে সেটাই কিন্তু বোঝা যাচ্ছে। আর সবচেয়ে অবাক করা কথা কি জানেন, দুর্নীতিতে বাংলাদেশের যেটুকু ভালো রেকর্ড এ পর্যন্ত হয়েছে সেটা করেছেন কে জানেন? দুর্নীতিবাজ বলে যাকে হটিয়ে দেয়া হয়েছে দেশ থেকে, সেই শেখ হাসিনা। গত কয়েক বছরের একটা তুলনামূলক চিত্র আপনাদের সামনে রাখছি, ছোট্ট করে রাখবো, বিরাট বিশদে যাব না। গত কয়েক বছরের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশের দুর্নীতির পরিস্থিতি মূলত একটা স্থবির বা নিম্নমুখী বৃত্তে ঘুরপাক খাচ্ছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রকাশিত দুর্নীতির ধারণা সূচক 2025
যা আজকেই প্রকাশিত হয়েছে, সেই অনুযায়ী বাংলাদেশের অবস্থা সত্যিই উদ্বেগজনক। যদিও একটা দেখা যায় যে বাংলাদেশের স্কোর কিন্তু 1 পয়েন্ট বেড়েছে, তাহলেও কেন নিচে নেমেছে? নিচে নামার কারণ হলো নিচের যে অন্য দেশগুলো তারা অনেকটা বেশি বেড়ে গেছে, ওপরে উঠেছে, আর বাংলাদেশ একটা স্কোর পয়েন্ট বেড়েছে কিন্তু তার তালিকায় নাম নেমে গেছে এক ধাপ নিচে। এইবার বাংলাদেশ নিচের থেকে এখন 14তম হয়েছে। নিচে 2000 সাল থেকে বা এখন একটু 2000 সাল থেকে বর্তমান কাল পর্যন্ত বাংলাদেশের দুর্নীতির চালচিত্র এবং এই পরিস্থিতির একটা ছোট্টখাটো বিশ্লেষণ করছি। বাংলাদেশ 2001 থেকে 2005 সাল পর্যন্ত টানা 5 বার বিশ্বে দুর্নীতির তালিকায় শীর্ষে ছিল। কতদিন? 2001 থেকে 2005। কতদিন হলো সেটা? পুরো 5টা বছর। একেবারে তালিকায় প্রথম স্থান, চ্যাম্পিয়ন, দুর্নীতির চ্যাম্পিয়ন। এরপরে দেখুন বছরের হিসাবটা একবার দেখি। বিশ্বের র্যাঙ্ক ছিল প্রথম, বলেছি আগে, 2001 থেকে 2005 টানা 5 বার দুর্নীতির শীর্ষে। দেশের প্রধানমন্ত্রী তখন কে ছিলেন? প্রধানমন্ত্রী 2001 থেকে 2005? খালেদা জিয়া। কোন সরকার তিনি চালাচ্ছিলেন? বিএনপি এবং ওই জামাতের মিলিজুলি সরকার। সেই সময় 100-র মধ্যে কত নম্বর পেয়েছিল জানেন স্কোর? সেই স্কোরটা হচ্ছে 4 নম্বর পেয়েছিলেন প্রথমে 2001। 2005-এ 4 থেকে একটু একটু করে বেড়ে 15 পর্যন্ত উঠেছিল, কিন্তু দুনিয়ায় সেটা হলো সবচেয়ে নিচে। এরপরে উন্নতির শুরুটা হলো কবে? সেটা কিন্তু শেখ হাসিনার আমলে। 2012 সালে বাংলাদেশ স্কোর করলো 26, দুর্নীতিতে বিশ্বে 13 নম্বরে। 2017 সালে বাংলাদেশ নম্বর পেল 28, দুর্নীতির গ্রাফে নিচে নামা বন্ধ হয়ে গেল, ওপরে উঠছে। স্থান বিশ্বে 17তম, 17তে চলে গেল, 1 নম্বর থেকে 17 নম্বরে উঠে গেছে, এবং মূলত সেটা শেখ হাসিনার আমলে। আর গত দশকের সর্বোচ্চ স্কোর হলো ওই সময় 2000, ওই যে বললাম 28 নম্বর 2017 সালে। 2024 সালে বাংলাদেশ পেয়েছে নম্বর 23। পৃথিবীতে তার স্থান কত নম্বরে? 14তম। বিপ্লব যদি না হতো, মানে যেহেতু জুলাই আগস্ট তো একেবারে উচ্ছন্নে গিয়েছিল মোটামুটি দেশ, তো সেই বিপ্লব যদি না হতো, হাসিনা ক্ষমতায় থাকলে নিশ্চিতভাবেই নম্বর বাড়ত, স্থান আরও উপরে উঠত, কিন্তু তারা থেকে গিয়েছিল 14 নম্বরে। কিন্তু জুলাই বিপ্লব ঘেঁটে দিল পুরো জায়গাটা। বিগত 13 বছরের সবচেয়ে নিম্নতম স্থান হলো 2024-এ হাসিনার জমানায়, ওইটাই ছিল সবচেয়ে কম। এই ঘেঁটে যাওয়া অব্যাহত হলো, মানে নিচে নামা 2025 সালেও। 2025-এ র্যাঙ্ক 1 ধাপ আরও নেমে গেল নিচের দিকে, নিয়ে 13তম। স্কোর সামান্য বাড়লেও র্যাঙ্কিংয়ে কিন্তু অবনতি। ইউনূস সরকারের আমলে এই যে উন্নতির পরিবর্তে অবনতিটা কেন? এর একটা কারণ অবশ্যই আছে, কারণ ছাড়া তো হয় না। ছাত্র জনতার অভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলেও দুর্নীতির সূচকে আশানুরূপ ফল হয়নি, এটা তো বোঝাই যাচ্ছে। এর কারণগুলো কি? একটা তো হচ্ছে বাংলাদেশের একটা চিরাচরিত লিগ্যাসি অফ ক্লেপ্টোক্রেসি, বা অতীতের এই দুর্নীতির একটা উত্তরাধিকার আছে। টিআইবি স্পষ্ট করেছে যে এই সূচকটি, এইসব সূচকগুলো বাংলাদেশে অন্য দেশগুলো যেমন নিচের থেকে উপরে উঠছে অনেকটা দ্রুত গতিতে, বাংলাদেশ তা কিন্তু করে না। অর্থাৎ তাদের মধ্যে একটা অতীতের উত্তরাধিকার আছে। সেই উত্তরাধিকারটা হলো
দুর্নীতির উত্তরাধিকার। দ্বিতীয়ত ক্ষমতার পালাবদল ও চাঁদাবাজির নতুন রূপ। জুলাই বিপ্লবের পর অনেক ক্ষেত্রে দুর্নীতির ধরন বদলেছে, কিন্তু তা পুরোপুরি বন্ধ হয়নি। ব্যক্তি বদল হয়েছে, কিন্তু সিস্টেম বদল হয়নি, বরং সিস্টেম আরও খারাপ হয়েছে এমন অভিযোগ উঠেছে। অনেক এলাকায় চাঁদাবাজির নিয়ন্ত্রণ কি হয়েছে, আগে হয়তো এক হাত থেকে হতো। আমাদের ওয়েস্ট বেঙ্গলও দেখা গেছে সিপিএম আমলে চাঁদা এক জায়গায় দিতে হতো, মানে এক জায়গায় সেখান থেকে ভাগাভাগি যাওয়ার হতো। কিন্তু পরবর্তীকালে এখন তৃণমূল কংগ্রেসের আমলে চাঁদা নেয়ার প্রচুর জায়গা হয়ে গেছে, এক হাত থেকে 12 হাতে চলে গেছে। একই অবস্থা বাংলাদেশেও হয়েছে। তৃতীয়ত প্রাতিষ্ঠানিক শূন্যতা। অন্তর্বর্তী সরকার অনেক সংস্কার কমিশন গঠন করলেও মাঠ পর্যায়ের আমলাতন্ত্র, পুলিশ বাহিনীতে এবং সচিবালয়ে এক ধরনের স্থবিরতা বা চেন অফ কমান্ডের অভাব দেখা যাচ্ছে, যা দুর্নীতিবাজদের সুযোগ করে দিচ্ছে। এছাড়া উচ্চ প্রত্যাশা বনাম ধীর গতির সংস্কার। সাধারণ মানুষ মনে করেছিল ডক্টর ইউনূস আলাদিনের আশ্চর্য প্রদীপ হাতে নিয়ে আসবেন এবং আসার সাথে সাথেই দুর্নীতি শূন্যে নেমে আসবে। কিন্তু বিচার বিভাগ ও দুদক পুনর্গঠনে সময় লাগায় দুর্নীতিবাজরা, এবং সেখানেও যাদের অতীত ভালো নেই তাদেরকেও অনেককেও বসানো হয়েছে বিভিন্ন বিভাগে, বিচার বিভাগে। তাদের ফাঁক ফোকর দিয়ে এখন এই দুর্নীতি বেড়ে উঠছে। পঞ্চমত, এই সরকারের ভেতরে বসে থাকা উপদেষ্টা ও প্রধানদের অনেকেই দুর্নীতিতে ব্যাপক নিমজ্জিত। এর মধ্যে এই উপদেষ্টাদের মধ্যে আছেন, সরকারের ভেতরের লোকদের মধ্যে আছেন স্বয়ং প্রধান উপদেষ্টা মহোদয়। ক্ষমতায় বসেই যেভাবে তিনি আদালতের ওপর চাপ সৃষ্টি করে নিজের 600 কোটি কর ফাঁকির টাকা মকুব করিয়ে নিয়েছেন, তাতে তো সবাই দুর্নীতিতে উৎসাহিত হবেন, আর তা হয়েছেন। তারা লুটে পুটে খাওয়াটাকে আদর্শ ভেবেছেন। দেশের বিগড়ে যাওয়া আইন শৃঙ্খলা, বিচার ব্যবস্থা এই দুর্নীতিকে মদদ দিচ্ছে। আদালতে মামলা করা একটা অর্থকরী ব্যবসা হয়ে গেছে বাংলাদেশে, এটা ভাবা যায়? দুর্নীতির সাগরে নিমজ্জিত সরকারের বা কোন কোন খাতগুলো প্রধান সেটা একটা দেখি। এদের সবার উল্লেখ কিন্তু আছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালে। বাংলাদেশে দুর্নীতি এখন কেবল ব্যক্তিগত অপরাধ নয়, এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সরকারের যে বিভাগগুলো সেগুলো দেখা যাক। প্রথমেই আসবে ব্যাংকিং ও আর্থিক খাত। ইচ্ছাকৃত ঋণ খেলাপি এবং নামে বেনামে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা পাচার এই খাতের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশ, ঘুষ ছাড়া মামলা নেয় না। পুলিশ ঘুষ খায়, এটা পৃথিবীতে নতুন কথা নয়, কিন্তু এরা ঘুষ ছাড়া মামলা না নেয়া এবং নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করার একটা রেকর্ড তৈরি হচ্ছে এখন বাংলাদেশে। এটা বর্তমানে লাগাম ছাড়া। এছাড়া ভূমি অফিস, ল্যান্ড রেজিস্ট্রেশন অফিস, এটা বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাতগুলোর একটি। নামজারি থেকে শুরু করে পর্চা তোলা সবখানেই দালালদের দৌরাত্ম্য। টেবিলের নিচে দিয়ে টাকা না দিলে কাজ হয় না। স্বাস্থ্য ও শিক্ষা খাত, সেখানেও ভয়ঙ্কর দুর্নীতি। যে কোনো সরকারি চাকরিতে নিয়োগ এখন একটা ব্যবসা হয়ে গেছে। এমনকি ডিএমদের বদলিতেও বদলি বাণিজ্য হয়েছে। ডিএমদের বদলি, কালেক্টরদের বদলি নিয়ে কিভাবে টাকা পয়সার লেনদেন হচ্ছে সেটা বাংলাদেশের অত্যন্ত সাধারণ মানুষও তার খবর জানে এবং খবর পেয়েছে। সরকারি কেনাকাটায় আকাশচুম্বী দুর্নীতি, এই আমলে সেটা বেড়েছে ছাড়া কমেনি। এছাড়া পাবলিক ইউটিলিটি, বিদ্যুৎ, গ্যাস, পানি এইসব নিতে গেলে এখনো পদে পদে ঘুষের অভিযোগ। এই নরক থেকে বাংলাদেশের মানুষের কি পরিত্রাণের পথ নেই? বাংলাদেশের ছবি কি ওপরে উঠবে না?
এই অবস্থা থেকে মুক্তি পাওয়া কঠিন, তবে অসম্ভব নয়। এর জন্য প্রয়োজন সার্জিক্যাল স্ট্রাইক। কিন্তু করবে কে? এইটাই কথা। দুদকের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, এইসব দুদক মানে দুর্নীতি দমন কমিশন, তাদের যে স্বাধীনতা, সেগুলো যদি তাদের রাজনৈতিক প্রভাব মুক্ত যদি না করা যায়, তাহলে প্রভাবশালীদের বিরুদ্ধে মামলা করার ক্ষমতা এবং সাহস এদের থাকবে না। সম্পূর্ণ ডিজিটালাইজেশন চালু করতে হবে। ভূমি অফিস থেকে শুরু করে সরকারি সব টেন্ডার এবং সার্ভিস ডেলিভারি ডিজিটাল করতে হবে, যাতে মানুষ এবং সরকারি কর্মকর্তার সরাসরি সাক্ষাৎ না হয়। কিন্তু এই দেখুন না, টেন্ডার ছাড়া যেখানে বন্দর দিয়ে দেওয়া হচ্ছে, সেখানে কে কাকে কি বলবে, কার কাছে কি চাইবে, কে কে তাদেরকে পথ দেখাবে? এছাড়া অর্থ পাচার রোধ করতে হবে, সম্পদ বাজেয়াপ্ত করা সেগুলো করতে হবে। যারা গত কয়েক বছরের টাকা পাচার করেছেন বলে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদের বিরুদ্ধে যথাযথ তদন্ত করতে হবে। সেই তদন্তই তো শুরু হচ্ছে না, শুধু বাতাসে ছেড়ে দেওয়া হচ্ছে প্রচুর টাকা বিদেশে গেছে, প্রচুর টাকা বিদেশে গেছে। আর তো বিদেশে তো আমাদের যে মোহাম্মদ ইউনূস যিনি রয়েছেন, তিনি তো হচ্ছেন সারা পৃথিবী জুড়ে তার সুনাম, তার ক্ষমতা, তিনি তো বিরাট বড় মাঠের প্লেয়ার। তিনি কি করছেন বসে বসে? আর সবার উপরে আরও দুটো জিনিস বলবো, সেটা হচ্ছে স্বাধীন বিচার বিভাগ, দুর্নীতির মামলার বিচার দ্রুততম সময়ে শেষ করার জন্য এবং আইন অনুযায়ী শেষ করার জন্যে যে ট্রাইব্যুনাল ইত্যাদি তৈরি করতে হবে। সেটা এই সরকার কিংবা পরের সরকার, এই সরকার ট্রাইব্যুনাল মানে ওই ক্রাইম ট্রাইব্যুনাল যেটা করেছে, অপরাধ ট্রাইব্যুনাল, সেটা তো রাজনৈতিক উদ্দেশ্যে, কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে করলে হবে না। এছাড়া মুখে নয় কাজে প্রমাণ দিতে হবে যে দুর্নীতি করলে ছাড় নেই। তিনি সরকারের অতি কাছের মানুষও হলেও বা তার কোনো ছাড় নেই। এই রাজনৈতিক সদিচ্ছাটা থাকার দরকার। সুস্থ বিচার ব্যবস্থা সুনিশ্চিত করতে এবার সব থেকে বড়, দেশে সুস্থ গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্র না থাকলে এসব জিনিস দুর্নীতি দমন করা যাবে না। দুর্নীতি কেবল টাকার অভাব নয়, দুর্নীতি সব দেশে থাকে। চীনে পর্যন্ত এত কঠোর যেখানে শাসন, সেখানেও দুর্নীতির দায়ে বড় বড় সরকারি কর্মচারীদের, সেনা অফিসারদেরকে তাদেরকে জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছে। সুতরাং দুর্নীতি কেবল টাকার অভাব নয়, এটা হচ্ছে নৈতিকতার অভাব। সিস্টেম যত স্বচ্ছ হবে, দুর্নীতি করা তত কঠিন হবে। দুর্ভাগ্য, বাংলাদেশ ক্রমশ বিচার ব্যবস্থার স্বচ্ছতা, সত্যিকারের গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার পথ থেকে দূরে সরে যাচ্ছে ক্রমশ। এই দেখুন না, আগামী পরশুদিন ভোট হওয়ার কথা, এই ভোট তো গণতান্ত্রিক ভোট নয়। সেটা বাংলাদেশের যারা এই ভোট করছে তারাও যেমন জানে, যারা এই ভোটের বিরোধিতা করছেন তারাও জানেন। এই রকম গণতন্ত্র যত ফুলে ফেপে উঠবে, দুর্নীতির সূচকে বাংলাদেশ ততই নিচে নামবে। ধন্যবাদ।